প্রখ্যাত সাহিত্যিক এবং বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলী তার নবনব সৃষ্টি নামক প্রবন্ধটা যেটা লিখেছেন, যেটা আমরা একটু বাদেই পড়তে চলেছি, সেটি তার মূল গ্রন্থ সৈয়দ মুজতবা আলীর রচনাবলী থেকে নেওয়া। এবার এখানে লেখক কি বলেছেন? এখানে লেখক তিনটে মূল বিষয়ের উপর আলোকপাত করেছেন। নাম্বার 1, কোন কোন ভাষা আত্মনির্ভরশীল, কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়। নাম্বার 2, বাংলা ভাষা কোন কোন বিদেশি ভাষার ওপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে এবং কেনই বা। আর 3 নম্বর, সেটা হচ্ছে যে বাঙালির স্বভাব এবং তার জাতি ধর্মের যে বিশিষ্টতা। তো যেটা বলছেন লেখক, সেটা হচ্ছে যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল মানেটা কি? সে স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ যখনই কোনো নতুন চিন্তা বা অনুভূতি বা এই সংক্রান্ত কোনো কিছুর জন্য তার শব্দের দরকার হচ্ছে, সে প্রথমেই তার নিজের ভাণ্ডারে খোঁজ করছে যেমন কোনো শব্দ আছে কি না যেটাকে ভেঙে চুরে নতুন ভাবনার ওই শব্দটা গড়ে নেওয়া যায়, কিংবা এমন কোনো ধাতু আছে কি না যেখান থেকে ওই নতুন শব্দ সৃষ্টি করা যায়। সে সেরকমটাই করে। এমনকি প্রাচীন যুগের হিব্রু বলো, গ্রিক, আবেস্তা বা কিছুটা পরবর্তী যুগের আরবি ভাষাকেও আমরা সেই অর্থে আত্মনির্ভরশীল বলতে পারি, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ, যা দরকার নিজেদের ভাণ্ডার থেকে তারা সংগ্রহ করে নিতে পারছে না হচ্ছে বাংলা ভাষা আর ইংরেজি ভাষা। বাংলা ভাষা যেটা করছে, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, তারা বিভিন্ন বিদেশি ভাষা থেকে শব্দ চয়ন করছে, সেই সমস্ত শব্দ দিয়ে তারা নবনব সৃষ্টি, নতুন নতুন শব্দ সৃষ্টি করছে। এখন আমাদের এখানে বাংলাদেশে এককালে পাঠান মোগল যুগ প্রচলিত ছিল, তাদের শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, ফলে সরকারি কাজকর্মে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহৃত হতো। সেই সূত্রে আমাদের বাংলা ভাষায় অনেক অনেক আরবি ফার্সি শব্দ ঢুকে বসে আছে। পরবর্তীকালে যখন ইংরেজ আমল এলো, তখন সেখানেও এই ইংরেজদের সঙ্গে কাজকর্ম করবার সূত্রে, বিশেষ করে সরকারি কাজকর্ম করবার সূত্রে, ইংরেজি ভাষা থেকে অনেক শব্দ আমরা নিয়েছি এবং এখনো পর্যন্ত নিয়ে চলেছি। লেখক বলছেন যে বিদেশি শব্দ নেওয়াটা ভালো না মন্দ সে কথাতে আমি আসছি না, কিন্তু আমি এই কথাতে আসছি যে আমাদের বাংলা ভাষাটা আত্মনির্ভরশীল নয়, সে দরকারে অদরকারে প্রচুর বিদেশি ভাষা থেকে বিদেশি শব্দ গ্রহণ করেছে। আরবি, ফার্সি, উর্দু, জাপানি, পর্তুগিজ, ইংরেজি, ফরাসি সব রকম ভাষা থেকে সে শব্দ নিয়েছে এবং এখনো নিয়ে চলেছে, আরও যে নেবে তাতে কোনো সন্দেহ নেই। এবার এই যে শব্দগুলো ঢুকে বসে আছে বাংলা শব্দ ভাণ্ডারে, এগুলো কিন্তু এক চোটে তুমি তাড়িয়ে দিতে পারবে না। কারণ আলু, কপির মতো বিদেশি সবজি যেরকমভাবে আমাদের রান্নাঘরে ঢুকে বসে আছে, আমরা এখন যেরকম বিলিতি ওষুধ সবাই প্রায় খাই, সেরকমভাবেই এই বিদেশি শব্দর আমদানিও বন্ধ করা যাবে না, থেকে যাবে এগুলো। এবার হিন্দি ভাষা একটা চেষ্টা শুরু করেছে। হিন্দি ভাষা সাহিত্যিকরা কি করছেন? তারা উঠে পড়ে লেগেছেন যে হিন্দি থেকে তারা আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ বাদ দিয়ে বিশুদ্ধ হিন্দিটাকেই রাখবেন। এখন বোঝাই যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এতগুলো বিদেশি ভাষার শব্দ একটা ভাষার মধ্যে যদি ঢুকে বসে থাকে, সেই বিদেশি ভাষার শব্দগুলোকে একদিনে দূর করা যাবে না। সেই জন্যই লেখক বলছেন যে হিন্দি সাহিত্যিকদের এই প্রচেষ্টাটার সুফল তিনি হয়তো দেখে যেতে পারবেন না, তার তরুণ পাঠকরা হয়তো পারবেন। কিন্তু কথাটা হলো, বাংলার যারা তাবড় তাবড় সাহিত্যিকরা, তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। সেই জন্যেই যখন তারা বিষয় অনুযায়ী ভাষা নির্বাচন করেছেন, তারা কিন্তু অনায়াসে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। যেমন স্বয়ং রবীন্দ্রনাথ, তিনি তার কর্তার ভূত নামক গল্পটিতে অনায়াসে লিখে গেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে। আব্রু মানে হচ্ছে লজ্জা, ইজ্জত মানে হচ্ছে মান সম্ভ্রম, ইমান মানে হচ্ছে বিবেক বোধ। তাহলে এই যে আব্রু, ইজ্জত, ইমান একটাও বাংলা কথা নয়, সব আরবি ফার্সি। কাজী নজরুল ইসলাম, তার কবিতা পড়তে গেলেই তুমি আরবি ফার্সি শব্দের বাহুল্য দেখতেই পাবে। তিনি ইনকিলাব শব্দ ঢুকিয়ে গেছেন বাংলাতে। বিদ্যাসাগর মশাই তিনি যখন নিজের নামে কোনো সাধু রচনা লিখছেন, তখন সেখানে তৎসম শব্দের বাহুল্য।
কিন্তু যখন ছদ্মনামে লিখছেন, যেমন কস্যচিৎ উপযুক্ত ভাই পোষ্য, তার একটা ছদ্মনাম। আর ছদ্মনাম কি? কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। এই ছদ্মনামে তিনি যখন সমাজের কোনো রীতিনীতিকে, সমাজকে ব্যঙ্গ করে লিখছেন, তখন সেই বেনামিতে লেখা রচনায় তিনি চুটিয়ে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এবার ধরে নাও হরপ্রসাদ শাস্ত্রী, যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত, যিনি চর্যাপদ আবিষ্কার করেছেন, তিনিও কিন্তু আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাটাকে নেহাতি বোকামি বলে মনে করতেন। এবার আলালের ঘরের দুলাল লিখে গেছেন প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে। সেটা একটা বিশেষ উদ্দেশ্যে লেখা, অর্থাৎ তৎকালীন যে সমাজ, সেখানকার যে বাবু কালচার, সে বাবু কালচারে প্রতিপালিত হওয়া বড়লোক ঘরের ছেলে, সেই সমাজটাকে, সমাজের রীতিনীতিটাকে ব্যঙ্গ করে লেখা। কালীপ্রসন্ন সিংহ তিনি হুতম প্যাঁচা ছদ্মনামে লিখে গেছেন হুতম প্যাঁচার নকশা। সেখানেও কিন্তু এই যে নকশা জাতীয় রচনা মানে প্রহসন, ফার্স, সেখানেও কিন্তু সমাজের টুকরো টুকরো দৃশ্য তিনি তুলে ধরেছেন, যেখানে সমাজের অসঙ্গতিগুলোকে আনা হয়েছে। বলাই বাহুল্য, এই আলালের ঘরের দুলাল আর হুতম প্যাঁচার নকশাতে একদম কলকাতার ককনি বা কলকাতার চলতি কথ্য ভাষা ব্যবহৃত হয়েছে। সেগুলোর কথা লেখক এখানে আনছেন না, এখানে তিনি আনছেন একদম সাদামাটা যে বাংলা ভাষা, এবং বলেই দিচ্ছেন যে বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। অন্যান্য বিদেশি ভাষার থেকে আমরা প্রচুর শব্দ প্রয়োজনে অপ্রয়োজনে নিয়েছি, এবং আরবি ফার্সি শব্দ কিন্তু তাবর তাবর বাঙালি পণ্ডিত সাহিত্যিকেরা ব্যবহার করে গেছেন। একটা কথা মাথায় রাখতে হবে এ প্রসঙ্গে, সেটা হচ্ছে যে রচনার ভাষা কেমন হবে সেটা নির্ভর করছে তার বিষয়বস্তুর ওপর। এখন শঙ্করাচার্যের যে দর্শন শাস্ত্র, সেটার ভাষা গম্ভীর হতে বাধ্য, কারণ বিষয়টাই সেরকম, দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু একটা মোগলাই রেস্তোরাঁর বর্ণনা যদি করা হয়, সে বিষয়ে কেউ যদি এখন কিছু একটা লেখে, তাহলে সেই ভাষাটা একটু হালকা, একটু লঘু চালের হতে বাধ্য। যেমন বসুমতী বলে যে মাসিক পত্রিকাটি একসময় ছিল, সেই বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা গম্ভীর হবে নিশ্চয়ই, কিন্তু সেই বসুমতীতেই যখন বাঁকাচোখ ছদ্মনামে কেউ লিখছেন সমাজের কোনো অসঙ্গতিকে, রীতিনীতিকে ঠেস দিয়ে, তখন সেটার ভাষাটা যেটা হবে চটুল ভাষা হবে, লঘু ভাষা হবে। তাহলে সবসময় একরকম ভাষা কিন্তু আমরা প্রয়োগ করব না। বিষয় অনুযায়ী আমাদের ভাষা কখনো গম্ভীর, কখনো তৎসম শব্দবহুল, কখনো বা হালকা চালের, যেখানে আমাদের চলতি কথ্য শব্দই বেশি ব্যবহৃত হবে। এবার বিষয়টা হচ্ছে যে না হয় বোঝা গেল যে বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, অনেক বিদেশি ভাষা থেকে শব্দ ঢুকেছে। মেন কোন কোন ভাষা থেকে এসেছে? আরবি, ফার্সি, ইংরেজি। কারণ সংস্কৃত শব্দ বা সংস্কৃত ভাষাটাকে আমরা বিদেশি বলতে পারবো না, আমাদের দেশেই ছিল। আর পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম ঢুকেছে যে সেগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করবার দরকারই নেই। এবার বিষয়টা হচ্ছে যে আমরা সংস্কৃত শব্দগুলোকে বার করতে পারবো না, কারণ সংস্কৃত ভাষার চর্চা এককালে এদেশে ছিল, সমস্ত পঠন পাঠন তখন সংস্কৃত ভাষাতেই হতো। সেই জন্যই সংস্কৃত শব্দ প্রচুর পরিমাণে আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। এখন যদি আমরা সংস্কৃত ভাষার চর্চাটাকে পুরো উঠিয়ে দিই, তাহলে বাংলা ভাষা তার প্রধান খাদ্য থেকে বঞ্চিত হবে, মেন যে সোর্স তার শব্দের, সেখান থেকে সে বঞ্চিত হবে। তাই সংস্কৃত ভাষার শব্দ নিয়ে আমরা হাত দিতে পারবো না। এবার ইংরেজি রইল, ইংরেজি ভাষার চর্চাটাও আমরা বাদ দিতে পারছি না, বা ইংরেজি ভাষার শব্দকেও আমরা বাংলা ভাষা থেকে তাড়াতে পারবো না একটাই কারণে, কারণ এই যে ধরো দর্শন বা ফিলোসফি বা নন্দন শাস্ত্র, এস্থেটিক্স, পদার্থবিদ্যা, ফিজিক্স, রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, এইগুলো সম্পর্কে যত আমি উচ্চতর শিক্ষার দিকে যাব, যে পরিভাষাগুলো আমার দরকার সেগুলো ইংরেজিতে খুব সহজলভ্য, বাংলায় সেগুলো তৈরি হয়নি। সেই জন্যই আমাকে ইংরেজির ওপরে এখনো নির্ভর করে থাকতে হবে, চট করে বাদ দেওয়া যাবে না। এবার তাহলে রইল পড়ে আরবি ফার্সি। আরবি ফার্সির ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে দুই বাংলাতেই
যখন আমরা খণ্ডিত বাংলা কথাতেই আসছি, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ দুই ভাষাতেই আর নতুন করে কিন্তু আরবি ফার্সির চর্চা হচ্ছে না। বা মিডল ইস্টের, মধ্য এশিয়ার কোনো দেশ এমন নয় যে হঠাৎ করে একটা ভীষণ দামি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করে ফেললো যেগুলো সম্পর্কে জানতে আমাকে নতুন করে আরবি ফার্সি শব্দের চর্চা করতে হবে, সেই সম্ভাবনা নেই। তাহলে আরবি ফার্সি শব্দগুলো এখন ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, ওখান থেকে নতুন আমদানি হবে না। কিন্তু যেগুলো ঢুকে বসে আছে সেগুলোর কি হবে? সেগুলো কিন্তু নতুন করে আবার প্রাণ পাচ্ছে। কেন না, এখনকার দিনের যে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে ওই যে মধ্যযুগের সাহিত্যগুলো পড়ানো হয়, ধরো চণ্ডীমঙ্গল হোক, অন্নদামঙ্গল হোক, ধর্মমঙ্গল, সেইগুলো যখন পড়ানো হচ্ছে, সেই সূত্রেই এখনকার ছাত্রছাত্রীরা ওই পুরনো আরবি ফার্সি শব্দের সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছে। ফলে যে শব্দগুলো ঢুকে বসে আছে আরবি ফার্সি, সেগুলোকে তো তাড়ানো যাবে না। এই অবস্থায় ওই জীবনমৃত হয়ে থাকা আরবি ফার্সি শব্দগুলোর একটা যদি তালিকা করে নেওয়া যায় না, তাহলে একটু ভালো হয় বলে লেখকের মনে হয়। এবার যে মুসলমানদের, একান্ত নিতান্ত মুসলমানদের যে বিদ্যালয়, যেগুলোকে আমরা মক্তব বা মাদ্রাসা বলি, সেখানেও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল। কিন্তু দেখা গেল যে ভারতীয় আর্যরা ইরানি আর্য সাহিত্য, অর্থাৎ যাকে আমরা ফার্সি বলছি, ফার্সি মানে কিন্তু ফরাসি নয়, ফ্রেঞ্চ বলছি না, পার্সিয়ান যেটা, ঠিক আছে, সেই ফার্সির সৌন্দর্যে ভারতীয় আর্যরা মুগ্ধ হলেন। তাই উর্দু সাহিত্যের মূল সুর ফার্সির সঙ্গে গাঁথা হয়ে থাকলো, আরবির সঙ্গে নয়। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে হিন্দি গদ্যের ওপরেও যে ভাষাটার প্রভাব সবচেয়ে বেশি, সেটা আরবি নয়, ফার্সি। এবারে কি জানো, একসময় ইরানে আর্য ইরানি ভাষা আর সেমিতি আরবি ভাষা, এই দুটোর সংঘর্ষে তৈরি হয়েছিল নবীন ফার্সি। ভারতে সেই একই সংঘর্ষে তিনটে নতুন ভাষা সৃষ্টি হলো, সিন্ধি, উর্দু আর কাশ্মীরি। কিন্তু ফার্সি ভাষা যেভাবে নতুন নতুন নব সৃষ্টি দিয়ে ফার্সি সাহিত্যকে সমৃদ্ধ করতে পারলো, সিন্ধি, উর্দু বা কাশ্মীরি সেই নব সৃষ্টি দিয়ে কিন্তু ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করতে পারলো না। উর্দু কবি ইকবাল এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। সেই জন্যেই তিনি তার সাহিত্যের মাধ্যমে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিছুটা নিষ্কৃতি দেবার চেষ্টা করেছেন, সফলও হয়েছেন। তো এই তো গেল বাংলা ভাষার কথা, তার মধ্যে ঢুকে থাকা বিভিন্ন শব্দের কথা, কোনগুলোকে আমরা তাড়াতে পারবোই না, যেমন সংস্কৃত, যেমন ইংরেজি। আর আরবি ফার্সি নতুন করে আর ঢুকবে না, যেগুলো ঢুকে আছে সেগুলো নতুন করে প্রাণ পাচ্ছে, কারণ এখনকার বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে যে পুরনো সাহিত্যগুলো পড়ানো হয় সেই সূত্রে। তাহলে এবার আসা যাক বাঙালি জাতির চরিত্রটা কেমন। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হচ্ছে তার পদাবলী কীর্তন, অর্থাৎ বৈষ্ণব পদাবলী। তোমরা অনেকেই দেখেছো, অনেকেরই পাড়ায় অষ্টপ্রহর নাম সংকীর্তন হয়, 72 ঘন্টা নাম সংকীর্তন হয়, 7 দিন ধরে নাম সংকীর্তন হয়। এগুলো আর কিছুই নয়, রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে যে বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে সেটাকেই কীর্তন গান হিসেবে গাওয়া হয়। এবার এই যে বৈষ্ণব পদাবলী বলো বা গানই বলো, এই সাহিত্যের প্রাণ এবং দেহ খাঁটি বাঙালি। কারণ এখানে যে শ্রীকৃষ্ণ রয়েছেন, শ্রী রাধা রয়েছেন, তাদের পৌরাণিক গাম্ভীর্যটাকে সরিয়ে দিয়ে আমরা বাঙালিরা তাদেরকে একদম বাঙালি ঘরের ছেলে এবং মেয়ে করে তুলেছি। শ্রীরাধা তিনি একই সঙ্গে কানুর প্রেমিকা এবং ভক্ত। এই যে কানু কথাটা ব্যবহার করলাম আমি, অর্থাৎ এই যে পৌরাণিক শ্রীকৃষ্ণ, আমরা বাঙালিরা তাকেই আমাদের ঘরের ছেলে করে তুলেছি, কানু, কানাই। তাহলে শ্রীরাধার মধ্যে প্রেমিকা সত্তাও আছে, ভক্ত সত্তাও আছে। ঠিক যেরকম ভাবে ভাটিয়ালি অর্থাৎ মাঝি মাল্লাদের যে গান, সেই ভাটিয়ালির যে নায়িকা, বাউল ধর্ম সম্প্রদায় যারা হিন্দু
মুসলমান কোনো ধর্মে বিশ্বাসী নয়, যারা কেবলমাত্র মানুষে বিশ্বাসী, সেই বাউল সাধনার যে ভক্ত, মুর্শিদিয়া অর্থাৎ ইসলামী যে ধর্মীয় গান, সেই মুর্শিদিয়ার যে আশিক, আশিক মানে প্রেমিক, আর পদাবলী শ্রীরাধা, এদের চরিত্রের মধ্যে কোনো ভেদ নেই। অর্থাৎ এরা একই সঙ্গে ঈশ্বরের প্রেমিকা, ঈশ্বরের ভক্তও বটে। বাঙালির চরিত্রে একটা বিদ্রোহ সত্তা রয়েছে। বাঙালি সে ধর্মের দিক থেকে বলো, সাহিত্য বলো, রাজনীতি বলো, যখনই যেখানে সে সত্যের সন্ধান পেয়েছে যে হ্যাঁ এটা খাঁটি, এটা সত্য, তার মানেই তার কাছে সেটা সুন্দর, তার মানেই সেটা তার কাছে শিব। যেখান থেকেই এসেছে সত্যম শিবম সুন্দরম, যা সত্য তাই সুন্দর, তাই শিব। সুতরাং এক্ষেত্রে কেউ যদি গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের অজুহাত দিয়ে বাঙালিকে ওই সমস্ত সত্য গ্রহণ করতে বাধা দিতে চেয়েছে, বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে। আবার যখন বাঙালি নিজেই দেখছে যে সে বিদ্রোহ করে যেগুলোকে গ্রহণ করলো, পরবর্তী প্রজন্ম সেইটার নামে উচ্ছৃঙ্খলতা করছে, তখন তার বিরুদ্ধেও কিন্তু সে বিদ্রোহ করছে। কারণ তার কাছে একটাই জিনিস প্রধান, সেটা হচ্ছে যেটা সত্য সেইটাকেই আমি গ্রহণ করব, কিন্তু সেই গ্রহণের নামে উচ্ছৃঙ্খলতাকে কিন্তু আমি বরদাস্ত করব না। সত্যকে গ্রহণ করতে হলে যেমন গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্যের বিরুদ্ধে আমাকে বিদ্রোহ করতে হবে, তেমনি যারা এই বিদ্রোহের নাম করে উচ্ছৃঙ্খলতা করছে, বাড়াবাড়ি করছে, সেইটাকে ঠেকাতেও আমাকে তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করতে হবে। এবং এটা কেবল বাঙালি হিন্দুর ভেতরেই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানদের মধ্যেও আছে। কারণ হিন্দু বা মুসলমান এটা ধর্ম পরিচয়, জাতিগত পরিচয়, আমরা বাঙালি। সেই বাঙালির জাতির মধ্যেই এই বিদ্রোহী সত্তাটা বর্তমান, যে যখনই যা কিছু খারাপ সেটাকে সরিয়ে ভালোটাকে গ্রহণ করতে হলে আমরা বিদ্রোহ করেই সেই সত্য শিব সুন্দরকে গ্রহণ করব। আবার যখন দেখব যে আমাদের এই বিদ্রোহটা আমাদেরই কারোর জন্য উচ্ছৃঙ্খলতায় পরিণত হয়েছে, আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করব। এই বিদ্রোহী সত্তাটা বাঙালি জাতির মধ্যে রয়েছে। সেক্ষেত্রে হিন্দু মুসলমান কিন্তু ভেদাভেদ কাজ করছে না। এইভাবেই সৈয়দ মুজতবা আলী এই নবনব সৃষ্টি রচনাটাতে বাঙালি কিভাবে নবনব সৃষ্টি করতে পারে, অন্যান্য ভাষার সাহায্য নিয়ে কিভাবে সে প্রাচীন ঐতিহ্য, গতানুগতিকতার বিরুদ্ধে গিয়ে নবনব সৃষ্টি করতে পারে, সেই সমস্ত কিছুই আলোচনা করে দেখিয়ে দিয়েছেন। কেমন? ভালো করে একবার টেক্সটটা দেখে নিও, ডাউট থাকলে আমাকে জানিও।